প্রচন্ড মাথা ব্যথার দাপটে অসহ্য পীড়ন অনুভূতির মাঝে মাথায় নরম হাতের স্পর্শ পেতেই আহানের ঠোঁটের কোণে ফুটে উঠল কিঞ্চিত হাসির রেখা। আনমনেই ভেতরে অদ্ভুত প্রশান্তি জুড়ে গেল। প্রগাঢ় তন্দ্রা ঘরে আচ্ছন্ন হলো। ভোরের আলো ফুটতেই পাখির কিচিরমিচির কলধ্বনিতে স্নিগ্ধ সকালের পরিবেশ, বারান্দা দিয়ে আসা মৃদুমন্দ বাতাসে ঘরের ভেতরটাও আচ্ছাদিত। অন্যদিনের তুলনায় আজ কিছুটা আগেই ঘুম ছুটে গেল তোরার। ঘুমে আধ বোঝা চোখ খুলে পিটপিট করে তাকালো। ঈষৎ নড়াচড়া করতে গিয়েই অনুভব হলো সে কারো দৃঢ় বন্ধনে আবদ্ধ। ভুরু কুচকে চোখ টান টান করে তাকালো। রাতে আহানের চুল টেনে দিতে দিতে ওভাবেই ঘুমিয়ে গেছে। স্পষ্টভাবে তাকাতেই দেখলো ঘুমের ঘোরে আহান তোরার কোমরটা জড়িয়ে ধরে আছে। অজান্তেই মুখ জুড়ে একটা হাসি ফুটে উঠল তোরার। আহানের চেহারার পানে তাকাতেই হাসিটা আরো সমৃদ্ধ হলো। আহানের চুলগুলো এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালে। শুষ্ক ঠোঁট দুটির রুক্ষ সূক্ষ্ম অবস্থা। বাদামি বর্ণের টি শার্টটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে শরীরে। এই প্রথম আহানকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো তোরা। মোহগ্রস্ত হলো অগোছালো পুরুষটির ওপর। অত্যন্ত সুপ্তভাবেই মনের বৃহৎ একটা জায়গা জুড়ে বরাদ্দ হলো একান্ত পুরুষটার নামে। লজ্জায় দৃষ্টি নত হলো তোরার। মেদহীন গলাটাতে রক্তিম আভায় সজ্জিত হলো। একবার নিজের অবস্থান পর্যবেক্ষণ করলো তোরা। কাল আহানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। এক পাশে কাত হয়ে আধ শোয়া হয়ে সারাটা রাত অতিবাহিত হওয়ায় পিঠে কেমন যেন ঠাস ধরে এসেছে তোরার। ঘাড় মেরুদণ্ডের আশপাশ জুড়ে সূক্ষ্ম ব্যথার আবির্ভাব হয়েছে। আহানের দিকে এক নজর চাইল। ঘুমের ঘোরেই চোখের পাতা নড়ছে। এলোমেলো চুলগুলো অবিন্যস্ত পড়ে আছে কপালে। তোরা মুচকি হেসে হাত গলিয়ে দিল আহানের চুলের মাঝে। ঘুমের মাঝেই নড়ে চড়ে উঠল আহান। স্পর্শ আরো নিবিড় হতেই তোরা পুরো জমে গেল। লজ্জায় কুকড়ে যাওয়া অবস্থা, প্রখর কম্পন ছড়িয়ে গেল সর্বাঙ্গে। আরো কিছুক্ষণ অতিবাহিত হলে তোরা খুব সতর্কতার সঙ্গে আহানকে ছাড়িয়ে নিল নিজ থেকে, যেন তার ঘুমটা না ভাঙে। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে আবারও পড়তে চায় না সে। আহানের বন্ধন ছাড়িয়ে উঠে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। সকালের নাস্তা শেষে ইনসাফ মাহবুব বেরিয়ে গেলেও আহান এখনো নিচে নামেনি। তোরা বারবার ওপরে তাকাচ্ছে, আহান নামছে না কেন দেখতে। যদিও সকাল বেশি হয়নি, সবে 7টা বাজলো। আজ ঘুম একটু তাড়াতাড়ি ভেঙেছে তোরার। রাইমার বিয়ে উপলক্ষে ভার্সিটিতে যাওয়া বেশ কয়েকদিন ধরেই বন্ধ তোরার। চোখ তুলে সিঁড়ির দিকে তাকাতেই দেখলো আহান নামছে, তবে পরনে রোজকার মতো ফর্মাল গেটআপের পরিবর্তে সাদা রঙের টি শার্ট আর কালো ট্রাউজার, সাথে জুতা। তোরার কিঞ্চিত ভুরু কুচকে এলো। এভাবে কোথায় যাচ্ছে লোকটা? তোরার ভাবনার মাঝেই আহান নেমে আসলো। কোনো দিকে না চেয়েই সদর দরজা দিয়ে বেরোতে নিলেই আমেনা খাতুন বলল, দাদু ভাই কোথায় যাচ্ছ? জগিংয়ে দিদুন। ছোট জবাব দিয়ে প্রত্যুত্তরের অপেক্ষা না করেই বেরিয়ে গেল। তোরা হাঁ করে চেয়ে রইল যাওয়ার পানে। তোরাকে হাঁ করে চেয়ে থাকতে দেখে মিনু বলল, রাইমার বিয়ের জন্য ও ভার্সিটিতে যাবে না কিছুদিন। একমাত্র ভাই, সব দায়িত্ব তো ওরই। এটাও নিশ্চয় জানতে না তুমি? মিনুর কথা শুনে তোরা চুপচাপ ঘাড় নামিয়ে হাত কসলাতে থাকলো। আসলেই তো জানতো না সে, আর জানবেই বা কি করে? লোকটা কি তাকে কোনো কিছু জানিয়ে করে নাকি? বেশ আধা ঘন্টা যাবৎ একইভাবে হাঁটার পর রাস্তার পাশের বেঞ্চিতে বসলো আহান। ভার্সিটি থাকায় এখন আর রোজ জগিংয়ে আসা হয় না। স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন সে। এখন আগের মতো রোজ আসতে না পারলেও ছুটির দিনগুলোতে মিস দেয় না। হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পেয়ে পাশে তাকাতেই চমকে উঠে বলল, তুমি এখানে? তুমি এখানেও চলে এসেছো আমার পিছু পিছু? আহানের কথার আগা মাথা না বুঝেই টুনি এক হাত মুখের কাছে নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আহান প্রচন্ড রকম বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কত বড় সাহসে তুমি এসেছো আমার পিছু পিছু? ঘরে থাকলে বালিশে এসে শুয়ে পড়ো, আবার জগিংয়ে করতে এসেও পিছু নিয়েছো? খানিক থেমে আবারও বলল,
তুমি আসলেই একটা আপদ, আমার মাথার ওপরের আপদ। আমার গলায় কি মাছ ঝোলানো আছে যে চুইন গামের মতো পিছু করা ধরেছ? যাও, তোমার মালিকের কাছে ফিরে যাও। কিন্তু কে বোঝে কার কথা? টুনি আগা মাথা কিছু না বোঝেই ভীষণ নাদুস নুদুস চেহারা করে বলল, ম্যাও। আহান আবারও কিছু বলতে গেলেও থেমে গেল। এবার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। একটা আজাইরা বিড়ালের সাথে সে এতক্ষণ পকপক করছিল। বিড়াল কি আর মানুষের কথা বোঝে? সব দোষ ওই মেয়ের। ওই মেয়েটাই বিড়ালের সাথে পকপক করে। এখন আহানও তাই করছে। বিরক্তিতে চ জাতীয় শব্দ করে আবারও হাঁটা ধরল। টুনিও আহানের পিছু পিছু হাঁটা ধরেছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর কি মনে হতে আহান পিছু ফিরে তাকালো, কিন্তু টুনিকে কোথাও পেল না। কোথায় গেল বিড়ালটা? এখানেই তো, পেছনেই ছিল। এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে তাকালো, কিন্তু কোথাও টুনিকে দেখতে পেল না। ভালো হয়েছে, আবতটা পিছু ছেড়েছে ভেবেই আবারও হাঁটা শুরু করতেই পেছন থেকে ম্যাও করে ডেকে উঠল। আহান ঘুরে তাকিয়ে টুনিকে কোথাও দেখতে পেল না, কিন্তু সে তো স্পষ্ট শুনেছিল টুনির ডাক। আবারও ম্যাও করে ডেকে উঠতেই আহান বাম দিকের বেঞ্চের পেছনের দিকটায় তাকালো। বিরক্তিতে চ জাতীয় শব্দ করে আবারও হাঁটা ধরল। টুনিও আহানের পিছু পিছু হাঁটছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর কি মনে হতেই আহান পিছু ফিরে তাকালো, কিন্তু টুনিকে কোথাও পেল না। কোথায় গেল বিড়ালটা? এখানেই তো, পেছনেই ছিল। এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে তাকালো, কিন্তু কোথাও টুনিকে দেখতে পেল না। ভালো হয়েছে, আপদটা পিছু ছেড়েছে ভেবেই আবারও হাঁটা শুরু করতেই পেছন থেকে ম্যাও করে ডেকে উঠল। আহান ঘুরে তাকিয়ে টুনিকে কোথাও দেখতে পেল না, কিন্তু সে তো স্পষ্ট শুনেছিল টুনির ডাক। আবারও ম্যাও করে ডেকে উঠতেই আহান বাম দিকের বেঞ্চির পেছনের দিকটায় তাকালো। ছোটখাটো একটা গর্তের মতো, তার মধ্যে গলা সমান ডুবে শুধু মাথাটা উঁচু করে ম্যাও ম্যাও করছে টুনি। আহান এগিয়ে যেতেই ওকে দেখেই আরো জোরে জোরে ডাকাডাকি শুরু করলো টুনি। যেমন হেড তেমন তার অ্যাসিস্ট্যান্ট। নিজে তো ধূপধাপ পড়ার অভ্যাস আছেই, সাথে বিড়ালটাকেও তাই বানিয়েছে। একেবারে ট্রেনিং প্রাপ্ত করে ফেলেছে তোমাকে এই কয়দিনে। তোমার মালিক নিজে আসতে পারেনি তো কি হয়েছে? তোমাকে পার্সেল করে দিয়েছে আমার পেছনে আমার মাথাটা নষ্ট করার জন্য। বলেই এগিয়ে গেল। ঘাড় ঘুরিয়ে পাশেই একটা কাঁঠাল গাছ দেখতে পেল। সেখান থেকে বড় দুইটা পাতা ছিঁড়ে হাতে নিয়ে টুনিকে ধরে টেনে তুলল। গর্ত থেকে বের করার সাথে সাথে টুনি আহানের পায়ের কাছে এসে কাচুমাচু মুখ করে বসে ম্যাও ম্যাও করতে লাগলো। শ্যাট আপ, একটা সাউন্ডও করবে না। সোজাসুজি কি হাঁটতেও পারো না? হাঁটছিলে তো রাস্তা দিয়ে, পড়লে কি করে তুমি? ডিসগাস্টিং। বলেই আহান আবারও হাঁটা শুরু করলো, তবে এবার টুনিকে নজরে নজরে রেখে হাঁটছে, যাতে করে আবারও কোথাও গিয়ে মুখ থুবড়ে না পড়ে। সকালের নাস্তা সব চুমকির সাথে সাথে এনে টেবিলে রাখলো তোরা। আমেনা আর মিনু তাদের খোশ গল্প নিয়েই ব্যস্ত হয়েছে। রান্নাঘরে রুবি খাতুন নাস্তা বানাচ্ছে, আর তোরা আর চুমকি তাতে সহায়তা করছে। খাবারগুলো সব টেবিলে এনে রাখতেই দরজার সামনে এসে দাঁড়ালো দারোয়ান আলম। ম্যাডাম, বড় সাহেব বাজার পাঠিয়েছে। আলমের কথায় তোরা সেই দিকে তাকিয়ে বাজারের ব্যাগগুলো নেওয়ার জন্য এগোতে নিলেই পাশ থেকে চুমকি ছুটে এসে বলল, আপনি বসেন ভাবি যান, আমি আনছি। বলেই বেনি দুটো সামনে এনে লাজুক লাজুক হাসি দিয়ে এগিয়ে গেল। আলমকে দেখেই চুমকির ভাবসাব কেমন যেন পাল্টে গেছে দেখেই তোরা ভুরু কুচকে চেয়ে রইল। চুমকি গালে এক ফালি হাসি নিয়ে এগিয়ে বাজারের ব্যাগটা নিতেই আলমও তার মতোই একটা হাসি দিল। আলম বাজারের ব্যাগটা চুমকির হাতে দিলেও চুমকি এক হাতে ব্যাগটা ধরে চেয়ে আছে আলমের দিকে, আর আলম চুমকির দিকে, যেন জনম জনম পর নায়ক নায়িকার দেখা। আর এদের এমন ফিল্মি স্টাইলের দেখা দেখি হা করে দেখছে তোরা। দুটির ভাবসাব সুবিধার না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। কি ব্যাপার, ব্যাগ আনতে গিয়ে কি তোমার ভীমরতিতে ধরলো নাকি? অমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? মিনু ফুপির ভারী গলার ধমক শুনে হড়বড়িয়ে ব্যাগটা ধরিয়ে দিয়েই উল্টো পথে হাঁটা দিল আলম। আর চুমকি মেকি একটা হাসি দিয়ে মিনুর দিকে ঘুরে বলল, হো, আসলে দেখছিলাম
সবকিছু ঠিকঠাক আছে কিনা। সেসব তোমাকে দেখতে হবে না। রুবি যে রান্নাঘর থেকে কয়েকবার ডাক দিল, কানের মধ্যে পৌঁছায়নি? ফুপুর কথায় তোরারও হুঁশ এলো না। চুমকি আর আলমের দৃষ্টি বিনিময় দেখতে গিয়ে সেও হা করেই চেয়েছিল। ভাগ্যিস ফুপু খেয়াল করেনি। সেখান থেকে সরে এসে টেবিলের পাশ থেকে ছোট বাটিটা নিয়ে ওতে ক্যাট ফুড ঢেলে রেখে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। টুনি টুনি বলে বেশ কয়েকবার ডাক দিলেও কিন্তু টুনির কোনো সাড়া শব্দ নেই। এই তো রান্নাঘরে যাওয়ার আগেও তো দেখলো, কোথায় গেল? কি খুঁজছো নাতবউ? আমেনা বেগম তোরাকে এদিকে ওদিকে ঘুরে ফিরে কিছু তলাশ করতে দেখে জিজ্ঞাসা করলো, টুনিকে খুঁজছি দিদুন, ওকে পাচ্ছি না তো। তোমার বিড়ালটাকে এখানেই তো দেখেছিলাম, কোথায় আর যাবে? তোমার ঘরে দেখেছো? মিনু ফুপির কথায় তোরা সিঁড়ি বেয়ে ওপরে উঠে রাইমার ঘরে ঢুকে সব জায়গা খুঁজেও টুনিকে না পেয়ে আহানের ঘরেও খুঁজল। অবশেষে কোথাও না পেয়ে কাদো কাদো মুখ করে নিচে নেমে আসলে ওর অমন শুকনো মুখ দেখে আমেনা বলল, কি হলো নাতবউ, পেলে না তোমার বিড়াল ছানাটাকে? না দিদুন, ওপরে সব ঘরে দেখেছি, কোথাও নেই ও। ও মা, সে কি কথা? সকালবেলা করে কোথায় যাবে? বাগানের দিকে গেছে নাকি? ফুপুর কথা শুনে তোরা বাগানের দিকে ছুটতে যাবে, তখনই রাইমা হাতে দুটো গোলাপ ফুল নিয়ে ঘরে ঢোকে। তোরাকে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে বলল, কি হয়েছে? এভাবে কোথায় যাচ্ছিস তোরা? টুনিকে ঘরে কোথাও পাচ্ছি না আপু, তাই বাগানের দিকটাতে দেখতে যাচ্ছি। কিন্তু আমি তো এতক্ষণ বাগানেই ছিলাম, ও তো ওখানে কোথাও নেই। এবার তোরার কাদো কাদো মুখটা আরো বেশি করুণ হয়ে আসলো। চোখের কোনায় টসটস করছে পানি, যেন যখন তখনই গড়িয়ে পড়বে। এত আদরের বিড়ালের বাচ্চাটা গেল কোথায়? হারিয়ে গেল না তো? ৭-৫ ভাবনার মাঝেই দরজা দিয়ে গটগট করে ঘরে ঢুকলো আহান। আহানের দিকে তাকাতেই দেখলো ওর পেছনে পেছনে টুনিও ঢুকেছে। টুনিকে দেখেই তোরার অধর কোণে হাসি ফুটে উঠল। ছুটে গিয়ে কোলে তুলে নিল টুনিকে। বাবু, এই বিড়ালটাকে তুই সাথে করে নিয়ে গিয়েছিলি? মিনু ফুপির কথায় রাশভারী স্বভাবের আহান মুখখানা বেজায় গাম্ভীর্য ছাড়িয়ে তারপর বলল, ওকে সাথে করে নেওয়া লাগে? সুইনগামের মতো চিপকে আছে আমার পেছনে। আহান পুরোটা শেষ করার আগেই তোরা বলল, ও কোথায় গিয়েছিল? কোথায় ছিল এতক্ষণ? আহান তোরার দিকে ক্রুর দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত খিঁচিয়ে বলল, তোমার এই আপদ বিড়ালটাকে বলে দাও, নেক্সট টাইম যদি আমাকে ফলো করে তাহলে ওকে ড্রেনে ফেলে দেব আমি। একটারে নিয়ে বাঁচি না, আবার সহদর জুটেছে। বলেই গটগট করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেল। আহানের যাওয়ার পানে তোরা হা করে চেয়ে রইল হতভম্বের মতো। কি বলে গেল লোকটা? টুনি ওনাকে ফলো করছিল? তোরা কোলে থাকা টুনির দিকে তাকিয়ে দেখলো ওর গায়ে মাটি ময়লা লেগে আছে। ইস, কি করেছিস গায়ে ময়লা বাঁধিয়ে? কে বলেছিল তোকে ওই জল্লাদটার পেছনে যেতে? বলেই সামনে এগোতে নিলেই দেখলো মিনু আর চোখে জহুরির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকেই। গাল টেনে মেকি একটা হাসি দিয়ে বলল, হো, আসলে ও ছোট তো বুঝতে পারেনি, আর যাবে না। বলেই গা বাঁচিয়ে দৌড়ে উপরে উঠে এলো। উফ, জল্লাদ লোকটাকে কিছু বলাও যাবে না, জল্লাদ তো জল্লাদই। একটু না হয় গিয়েছিল ওনার পিছু পিছু, কোলে তো আর উঠতে চায়নি। এমন হম্বিতম্বি করার কি আছে তোরা ভেবে পায় না। মধ্যাহ্নের শেষ সময়, সূর্যের প্রখর রোদ এখনো অবলীলায় মৃদু লালিমায় পরিণত। বেলা গড়িয়ে ব্যস্ত পাখিরাও ক্লান্তিতে ফেরার তাড়া শান্তির নীড়ে। দুপুরের খাওয়া দাওয়া শেষে বসেছে সকলে ড্রয়িং রুমে। সফেদ টাইলসের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রং বেরঙের সুন্দর জিনিসগুলোতে। মাঝে শুধু একটা রাত, কালী রাইমার গায়ে হলুদ। গাড়ি গাড়ি ভরে উপহার তত্ত্ব এনেছে ইনসাফ। সেগুলো গোছাতেই বসেছে রুবি, রাইমা, চুমকি আর তোরা। আমেনা আর মিনু সোফার উপরে বসে সবটা পর্যবেক্ষণ করছে আর খোশ গল্প জুড়েছে। এর মাঝেই কলিং বেলের শব্দ বেজে উঠল। এই অসময়ে কে আসতে পারে, এটা ভেবেই কিঞ্চিত বিব্রত হলো রুবি। কিন্তু ওপরে তা স্বাভাবিক রেখে উঠতে নিলে তোরা থামিয়ে দিয়ে বলল, আমি দেখছি মা, আপনি বসুন। বলে উঠে দরজা খুলতেই ৪-৫ জনের একটা দল একসাথে চেঁচিয়ে বলে উঠল, সারপ্রাইজ!
কিং কর্তব্য বিমূঢ় তোরা হাঁ করে চেয়ে আছে। সামনে থাকা জন কয়েক মানুষের চেহারা বুঝে ওঠার আগেই একজন হুমড়ি খেয়ে তোরার উপরে পড়ে জড়িয়ে ধরল। তোরা এখনো ভাবশূন্য ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে গেছে। এটা কি হলো? কোথা থেকে এসে একদল ঝাঁপিয়ে পড়ল। আরে জাইমা, আরমান, তনু, রুহি, তোরা তোরা সবগুলো! পেছন থেকে রাইমার কথা শুনে তোরাকে জড়িয়ে ধরা মেয়েটা এক ঝটকায় সরে গিয়ে দাঁড়ালো। হতভম্ব দৃষ্টিতে একবার রাইমা আর একবার তোরার দিকে তাকাচ্ছে। এক হাতে মাথা চুলকে ফ্যালফ্যাল করে চেয়ে বলল, এ রাই আপু, তুমি এখানে? তাহলে আমি কাকে জড়িয়ে ধরলাম? মেয়েটা বলার সাথে সাথেই পেছন থেকে আরো একটা মেয়ে খুব প্রশ্নবিদ্ধ চাহনি দিয়ে বলল, এই পুতুলের মতো মেয়েটা দেখতে কে রাই আপু? আল্লাহ, রুহি তুই কার উপরে হামলা করলি বলদি? আরো একটা মেয়ে এ কথা বলতেই রাইমা সকলকে থামিয়ে দিয়ে বলল, আরে থাম থাম, আগে ভেতরে আয় বলছি সব। দিনে দুপুরে তো তোরা ভয় পাইয়ে দিয়েছিস। বলেই দরজা থেকে সরে দাঁড়ালো। তিনটা মেয়ে সহ আরো একজন ছেলে ঘরের ভেতরে প্রবেশ করতেই রুবি, আমেনা খাতুন অবাক দৃষ্টিতে চেয়ে জল চোখে মুখে হেসে উঠে দাঁড়ালো। কি রে তোরা, বলা নেই কওয়া নেই, এভাবে হুট করে চলে আসলি? ওমা, এসে কি ভুল করলাম আমি? রায় আপুর বিয়ে আর আমরা কিনা বাড়িতে বসে আর হলুদের দিনে আসবো? বলি আমরা না আসলে তোমার বাড়িতে হট্টগোল কারা করবে শুনি? বলেই থপ করে সোফার উপরে বসলো রুহি নামের মেয়েটা। একদম বেশ করেছিস বুনু, এই না হলে আমার নাতিনরা, তোর বাপ মা কালকে আসুক আর নাই বা আসুক, তোরা এসেছিস এতেই আমি খুশি। দিদুনের কথার সাথে সাথেই লম্বা চিকন গড়নের মেয়েটা এগিয়ে দিদুনকে জড়িয়ে ধরে বলল, আমরা না এসে কি পারি? রায়াপুর বিয়ে নিয়ে সেই কবে থেকে প্ল্যানিং করছি, আর বাবা মা বলেছে হলুদের দিনেই আসবে, তা কি হয়? তাই চলে এলাম তোমাদেরকে সারপ্রাইজ দিতে। আমাদের সারপ্রাইজ দিতে এসে সবচেয়ে বড় সারপ্রাইজটা তো তোরাকেই দিয়ে ফেলেছিস। বেচারি এখনো হতভম্ব হয়ে আছে। বলেই ফিক করে হেসে দিল রাইমা। রাইমার কথা অনুসারে সোফা থেকে রুহি নামের মেয়েটা উঠে দাঁড়িয়ে বলল, আসলেই তো এই মেয়েকে তো ঠিক চিনতে পারলাম না, না চিনেই জড়িয়ে ধরে ফেলেছি। বলেই বোকা একটা চাহনি দিয়ে মাথা চুলকালো। মেয়ে নয় ভাবি বল রুহি, ও তোরা আহানের বউ, তোদের সবার বড় ভাবি। রাইমার কথা শেষ হওয়ার মাত্রই দিদুনকে জড়িয়ে ধরে রাখা মেয়েটা ধপ করে উঠে দাঁড়ালো। রুহি নামের মেয়েটা বড় বড় চোখ করে তোরার দিকে চাইল, যেন অষ্টম আশ্চর্য দেখে ফেলেছে। রাইমার পেছনে দাঁড়ানো মেয়েটা এগিয়ে এসে বলল, আরে ভাবি, আরে ভাবিকে দেখার জন্যই তো তোড়জোড় করে আসলাম আমরা, দেখি দেখি শর্ত। বলেই এগিয়ে এসে তোরার সামনে দাঁড়িয়ে বলল, হ্যালো ভাবি, মাই সেলফ তনু, আপনার অনেকগুলো ননদের মাঝে একমাত্র ননদ, আহান ভাইয়ের ফুফাতো বোন। তনু নামের মেয়েটার কথায় তোরা বিস্ময় কাটিয়ে সামান্য হেসে কিছু বলতে যাবে, তার আগেই পাশ থেকে রুহি বলল, এই তাহলে তো আমি একদম ঠিক জায়গায় ল্যান্ড করেছি গাইস, আরেকটা হাগ হয়ে যাক। বলেই আবারও হুড়মুড়িয়ে এসে তোরাকে জড়িয়ে ধরে বলল, ভাবি আমি রুহি, আমিও আহান ভাইয়ের ফুফাতো বোন, ওই যে ওই গাধাটার ছোট বোন। জাইমাকে দেখিয়ে বলল। তোরা জাইমার দিকে তাকালে জাইমাও মিষ্টি হেসে এগিয়ে এসে তোরার সাথে কুশল বিনিময় করে নিজের পরিচয়টা দিয়ে বলে, আমি জাইমা, আহান ভাইয়ের চাস্তো বোন। ভাবি বিশ্বাস করেন, জবে থেকে শুনেছি আহান ভাই বিয়ে করেছে, আমরা তো পারিনি রকেটে করে উড়ে চলে আসতে। দ্য ওয়ান অ্যান্ড অনলি বিয়ে বিদ্রোহী আহান ভাই বিয়ে করেছে, ভাবতেও পারিনি। তাই তো। পুরোটা শেষ করার আগেই বাধা দিল বেশ হাসি খুশি চেহারার সুদর্শন একটা ছেলে, যে এতক্ষণ অপেক্ষারত সবার কথা শুনে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। এবার জাইমাকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়েই হড়বড় করে এসে এক ধাক্কায় জাইমাকে সরিয়ে তুরার সামনে ঝুঁকে পা ছুঁয়ে বলল, আশীর্বাদ করুন ভাবি, আমি আপনার একমাত্র দেবর আরমান। একের পর এক অপ্রস্তুত ঘটনায় তোরা বাকরুদ্ধ হয়ে
কথার খেই হারিয়ে ফেলেছে। কি বলবে, কেমন প্রতিক্রিয়া করবে, যেন ভুলতে বসেছে। এত বড় দামড়া ছেলেটা তোরার পাশ দিয়ে সালাম করায়, তোরা সরে এসে কিছু বলতে নিবে, তার আগেই আরেকটা পুরুষালী কণ্ঠে তাকায় দরজার দিকে। হেই স্টপ! একমাত্র না, দুই মাত্র দেবর বল। আরো একটা অনাকাঙ্ক্ষিত বাক্য বাণে তোরা তাকিয়ে দেখল, বেশ লম্বা চওড়া সুগঠিত শরীরের একটা ছেলে দাঁড়িয়ে, কাঁধে ব্যাগ, পায়ে জুতা আর চোখের চশমা। তুলনামূলক বেশ সুদর্শন ছেলেটা, দেখতে অনেকটাই আহানের মতোই। তোরাকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে অপেক্ষাকৃত সুদর্শন ছেলেটা এগিয়ে এসে বলল, আমারকে রেখেই তোরা চলে এলি? সো আনফেয়ার। যাই হোক, বলেই তোরার সামনে এক হাত বাড়িয়ে চোখের চশমাটা খুলে গাল ভরা হাসি দিয়ে বলল, আমি বিহান, আহানের কাজিন। যদিও বয়সে প্রায় ওরই সমান, তবুও আপনার দেবর। নাইস টু মিট ইউ ভাবি। পরপর এতগুলো ঝটকায় তোরা হতভম্ব হয়ে গেছে। একসাথে এতগুলো মানুষ কাকে ছেড়ে কাকে মনে রাখবে। মুখের খেই হারিয়ে হতবিহ্বল হয়ে তাকালো রাইমার দিকে। রাইমা সবটা বুঝতে পেরে এগিয়ে এসে তোরার পাশে দাঁড়িয়ে বলল, আরে চিল গাইস, আস্তে ধীরে গেটিংস কর। বেচারি ভয় পেয়ে যাবে তো তোদের এমন লাফালাফি দেখে। এসেছিস, এখনই তো আর চলে যাবি না। পরিচিত হওয়া যাবে, তা না তোরা আগেই হড়বড় করে বেচারিকে কনফিউজড করছিস। রাইমার কথা শুনে সকলে বেশ যেন লজ্জিত বোধ করলো। আসলেই তোরাকে দেখে এক্সাইটমেন্ট আটকাতে পারেনি। ওদের সবাইকে থামিয়ে মিনু ফুপু বলল, ওরে তোরা এই দিকে আয়, আমার বাবুর বউটারে এসে থেকেই একেবারে ঘেটে ফেলেছিস। বেচারি এমনিতেই নরম সরম। ফুপুর কথায় বিহান এগিয়ে এসে বসলো মিনুর পাশে। রুহি, জাইমা, তনু আগের মতোই তোরাকে ঘিরেই দাঁড়িয়ে আছে। ওদের এত সব জাঁকজমকপূর্ণ পরিবেশের মাঝে থমথমে গলায় রাশভারী কণ্ঠে বলল, তোরা তোরা সবগুলো কখন এলি? হেই ব্রো, হাউ আর ইউ? এগিয়ে গিয়ে হাতটা বাড়িয়ে দিল আহানের সামনে। নট ব্যাড। চোখে মুখে গাম্ভীর্যের ছাপ বহমান রেখে আরমানের সাথে হাত মিলিয়ে বলল আহান। প্রশ্নবোধক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলল, তোরা এভাবে উইদাউট ইনফর্মে চলে এলি যে? কি করব ভাই, তুমি বিয়ে করলে, আমরা তো ডান্সও করতে পারলাম না। কিন্তু ভাবিকে দেখার এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারিনি, তাই আগে ভাগেই চলে এলাম। ভাবি দেখার কথা শুনে প্রথমে ভুরুকুটি করলেও পর মুহূর্তে সেটাকে অগোচর করে পকেটে হাত ঢুকিয়ে আহান বলল, বাহ, ভালো করেছিস। এবার সবগুলো কাজে লেগে পড়। এমনিতেও সব কাজ আমারই করা লাগতো, তোরা যখন এসেছিস, দল ভারী না করে চুপচাপ কাজে লেগে পড়। আহানের এরূপ কথায় জাইমা মুখখানা ছোট করে বলল, সে কি ভাই, বিয়ে করেছো সেই উপলক্ষে কই ট্রিট দিবা? তা না, তুমি এসেই কাজের কথা বলছো? তোদের মতো অকাজের কথা আসে না আমার। আর যদি কথা হয় ট্রিট দেওয়ার, তাহলে এই স্টুপিডের ডিব্বাটারে পেয়ে সকাল বিকেল যেই ট্রিট পাচ্ছি সেই হজম হচ্ছে না, আবার আমি দিব ট্রিট। প্রথম লাইনটা জোরে সরে বললেও শেষের লাইনটা বিড়বিড়িয়ে বলে সোফাতে গিয়ে বসলো আহান। আহান পাশে বসতেই বিহান পাশ থেকে বলল, ভাই, যেই অ্যাটমটা মুখ দিয়ে ছুড়লি, আমি ল্যান্ড করাই দেই, কি বলো? বিহান ফিসফিসিয়ে বলল আহানের কানের কাছে মুখ এনে। আহান এক পলক বিহানের দিকে তাকিয়ে বলল, ভাই, এই বাড়িতে অল্ড ফেমাস বৌমার চক্করে সকাল বিকাল আমার নাকানি চুবানি খাওয়ার অবস্থা, তুই আর ঘাটিস না প্লিজ। মুচকি হেসে চোখ টিপল বিহান। সে আহানের পুরো কথাটাই বেশ ভালো মতোই শুনেছে। আহান আর বিহানের বয়সের পার্থক্য 1 বছর মাত্র। বিহান আর তনু হলো আহানের চাচাতো ভাই আর ইনসাফের একমাত্র ভাই ইউসুফের ছেলে। বিহানের বাবা তার চাকরি সূত্রে সিলেটের অধিবাসী বর্তমানে। বিহান আর বাকিরা আপাতত রাইমার বিয়ের জন্যই একত্রিত হয়ে এসেছে। ওদের সাথে সামান্য আলাপচারিতা সেরে আহান বাইরে বেরোনোর উদ্দেশ্যে উঠে দাঁড়ালেই রুবি খাতুন বলল, তুমি কি কোনো কাজে বেরোচ্ছ আহান? হ্যাঁ মা, একটু কাজ আছে, বেশি সময় লাগবে না, সন্ধ্যার মধ্যেই ফিরবো। তোমার কিছু লাগলে বলিও। বলেই পা বাড়াতে নিলে রাইমা পেছন থেকে ডেকে বলে, ভাই দাঁড়া, আমিও বেরোবো, আমাদেরকেও সাথে নিয়ে চল। বাড়ির গাড়িটা তো বাবা নিয়ে বেরিয়েছে। কোথায় যাবি?
আর আমরা কারা? আমরা মানে আমি আর তোরা। আমার একটু পার্লারে যাওয়া দরকার, ফেসিয়াল করব, নিয়ে চল না প্লিজ ভাইয়া। ওফ আপি, কিন্তু কোনো কিন্তু না, নিয়ে যেতেই হবে। তুই 2 মিনিট দাঁড়া, আমরা এক্ষুনি রেডি হয়ে আসছি। বলেই তোরার হাতটা ধরে ওপরে উঠতে নিলে তোরা বলল, কিন্তু আপু আমি কেন? আমি তো ওসব করব না। একদম চুপ করে থাকো, তুমি চুপচাপ চলবে আমার সাথে। বলেই ওখানে উপস্থিত জাইমা, তনু আর রুহির দিকে তাকিয়ে বলল, তোরা ফ্রেশ হয়ে রেস্ট কর, আমরা একটু পরেই চলে আসব, তারপর জম্পেশ আড্ডা হবে। ওরাও সহমত দিয়ে রুবির সাথে গেস্ট রুমে যাওয়াই ফ্রেশ হতে। রাইমা আর তোরা রেডি হয়ে কিছুক্ষণ পর নেমে আসলে আহানের সাথে বেরিয়ে পড়ে। 10 মিনিট গাড়ি চালানোর পর এসে থামলো রাস্তার পার্কিং সাইডে। পার্লারটা পাশের চিকন গলির ভেতর, তাই গাড়িটা পার্ক করে নেমে হাঁটতে শুরু করলো আহান আর রাইমা। তোরা পেছনের সিটে বসেও পরে বেরিয়ে আসে। আহান আর রাইমা আগে আগে হাঁটছে আর তোরা পেছনে। তোরা রাস্তার দুই পাশের দোকানগুলো দেখতে দেখতে হাঁটতে গিয়ে বেশ পিছিয়ে পড়েছে ওদের থেকে। ওপরের দিকে তাকিয়ে হাঁটতে গিয়েই হঠাৎই কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়তে নিলে কেউ এক টানে ধরে টেনে উঠিয়ে নিল। অপ্রস্তুত ঘটনায় তোরা ঘাবড়ে গিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক হলো। আর একটু হলেই মুখ থুবড়ে পড়তো রাস্তার মাঝে। ভাগ্যিস বেঁচে গেছে। ঠিক আছো? কোথাও লেগেছে? চেনা জানা কণ্ঠের কথায় তোরা ঘাড় ঘুরিয়ে দেখলো তার পাশেই দাঁড়িয়ে মাহিদ স্যার। তোরার এক হাত এখনো ধরে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। তোরা মাহিদ স্যারের সাথে অনাকাঙ্ক্ষিত সাক্ষাতে হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকা অবস্থায় মাহিদ আবারও বলল, তোমার কি কোথাও লেগেছে? আর ইউ অলরাইট? সামান্য জোর গলায় বলায় তোরা ভাবনাচ্যুত হয়ে নিজেকে ধাতস্থ করে সরে দাঁড়ালো। একরাশ ব্যগ্রতা ঘিরে ধরলো ওকে। আবারও আবারও এই স্যারটার সামনেই পড়তে হলো। লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ভীষণ ইচ্ছে হলো তোরার। তবু অযাচিত ভাবাবেগ বাদ দিয়ে সৌজন্যমূলক হেসে বলল, না স্যার, আমি একদমই ঠিক আছি, থ্যাংক ইউ। শিওর তো? জি স্যার। মাহিদ সদা সর্বদার মতোই অমায়িক হেসে বলল, গুড, বাট একটু দেখে শুনে চলাফেরা করো কেমন? এভাবে হোঁচট খেতে থাকলে তো কোনোদিন না হাত পা ভাঙবে। বলেই রসিকতার ছলে হেসে উঠল। তোরা মাহিদ স্যারের তাকে দিয়ে রহস্য করা কথায় প্রথমে বেশ বিব্রত বোধ করলেও মাহিদের হাসি দেখে হঠাৎই চমকে ওঠে। এই হাসিটা এই হাসিটা ভীষণ চেনা জানা লাগছে তোরার। কোথায় একটা দেখেছে মনে হয়। ভীষণ কৌতূহল নিয়ে খুঁটিয়ে চেয়ে রইল তোরা। ভেতরে ভেতরে কেমন যেন খচখচ করছে। বারবার চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারছে না। তোরা অপলক চেয়ে থাকা অবস্থায় মাহিদ হাসি থামিয়ে বলল, তুমি এই সময় এখানে কি করছো? একাই এসেছো? মাহিদের প্রশ্নে তোরা তটস্থ হয়ে তাকালো। আসলেই তো, রাইমা কই? হড়বড় হড়বড় করে বলল, হ্যাঁ তাই তো, আমি আপুর সাথে এসেছিলাম, নিশ্চয়ই দূরে চলে গেছে। আমি আসি স্যার, থ্যাংক ইউ। বলেই দৌড় দিল। তোরার যাওয়ার পানে চেয়ে মাহিদ স্মিত হেসে হাঁটা ধরল। খানিকটা দৌড়ে সামনে এসেই থেমে যায় তোরা। চুপচাপ ঘাড় নামিয়ে নিয়ে দাঁড়ায়, অভিব্যক্তি ধরা পড়া চোরের মতো। হাতের আঙ্গুল ওড়নায় পেঁচাতে থাকে। তোরার ঠিক সামনেই বুকে হাত গুজে দাঁড়ানো ছাইরঙা শার্ট পরিহিত সুপুরুষ। আপাতত তার রেশপূর্ণ দৃষ্টি দেখে মনে হচ্ছে চোখ দিয়েই ভস্ম করে দেবে। তোরা আমতা আমতা করে কিছু বলতে নিবে, তার আগেই আহান মন্থর গলায় বলল, কোথায় ছিলেন? উত্তরে তোরা এক পলক আহানের সুরত পানে চেয়ে আবারও ঘাড় নামিয়ে হাতের আঙ্গুলে ওড়না পেঁচাতে লাগলো। উত্তর দিচ্ছ না কেন? আনসার মি ড্যাম ইট। ভারী গলায় ধমকের দাপটে কেঁপে উঠল তোরা। ভয়ার্ত দৃষ্টিতে অবলোকন করলো আহানের মুখ। আবারও নাকের পাটাটা লাল হয়ে গেছে লোকটার। কিন্তু এবার তো তোরা কোনো অকাজ করেনি, তাও রেগে গেল কেন? তোরার মৌনতা দেখে আহানের মেজাজটা সপ্তম চূড়ায় পৌঁছালে রাগে ক্রু হয়ে তোরার দিকে এগিয়ে আসতে নিলেই দেখলো আশেপাশের লোকজন বেশ আর চোখে দেখছে তাদের। তাই ভরা রাস্তায় আর সিন ক্রিয়েট না করে তোরার এক হাত চেপে ধরে টানতে টানতে হাঁটা ধরল।
প্রচন্ড জোরে হাত চেপে রাখায় ভীষণ লাগছে তোরার। আর হাঁটার তালে হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা। সে কিছুতেই বুঝতে পারছে না লোকটা হুট করে এত রেগে গেল কেন। সে তো কিছুই করেনি। বেশ ঘন্টাখানেক সময় ব্যয় করে বেরেলো একতলা বিশিষ্ট সিমসাম বিল্ডিং এর কর্নার সাইড থেকে। রাইমার ফেসিয়াল করানো সহ হাতে পায়ের কাজ করাতে প্রায় অনেকটা সময় লেগেছে। রাইমা তোরাকেও বেশ কয়েকবার বলেছে ফেসিয়াল করানোর কথা, কিন্তু সেই করেনি। এসব তার একেবারেই ভালো লাগে না। সে তো সারাটা সময় মুখখানা চুপসে রেখেছিল। বজ্জাত লোকটা চেপে ধরায় হাতটা লাল হয়ে গেছে। তখন ওভাবে টেনে এনে রাইমা আপুর কাছে দিয়ে বেরিয়ে গেছে অমন মুখ করেই। লোকটার মেজাজ কি সবসময় তুঙ্গে ওঠার টিকিট কেটে রাখে তোরা ভেবে পায় না। আর যত হম্বি তম্বি তার ওপরেই। মনে মনে দু চারটা ভেংচি দিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ রাস্তার পাশে। রাইমা বলল তার গণ্যমান্য বজ্জাত ভাই নাকি এখনই চলে আসবে, তাদের পার্লারে রেখে তার কার্য সাধনে গেছে। লোকটা না আসুক, আসলেই আবারও রাক্ষসপনা শুরু করবে ভেবেই তোরা মুখটা বিকৃত করলো। কিন্তু তোরার ভাবনার ছেদ ঘটিয়ে আগমন ঘটল গণ্যমান্য থুড়ি আহানের। ব্রেক কষে গাড়ি থামলেই রাইমা বলল, তোরা তুই সামনে বস, আমি পিছনে বসবো। বলেই পেছনের সিটে বসে পড়ল। তোরা এক নজর আহানের গম্ভীর মুখপানে চেয়ে আস্তে ধীরে উঠে বসলো গাড়িতে। তোরা বসা মাত্রই আবারও গাড়িটা চলতে আরম্ভ করলো। খানিকটা পথ এগোতেই রাস্তার পাশে আইসক্রিম পার্লার দেখে রাইমা পেছন থেকে বলে ওঠে, আইসক্রিম খাবি তোরা? রাইমার বলার সাথে সাথেই তোরা চোখ মুখ জলজল করে উজ্জ্বলিত করে হয়ে বলল, হ্যাঁ খাবো, ওই যে লাল আইসক্রিম খাবো, যেইটা খেলে গাল পুরো লাল হয়ে যায়, ওইটা খাবো। শ্যাট আপ। সুযোগ পেলেই বাদরের বাদরামি শুরু হয়ে যায়। কোনো আইসক্রিম খাওয়া যাবে না, যত সব আনহাইজেনিক। তুরার কথা শেষ হওয়ার আগেই আহান গমগমে ধমকে থামিয়ে দিল। আহানের ধমকে তুরার মুখখানা চুপসে একটুখানি হয়ে গেল। এভাবে বলল লোকটা, সবসময় কি এমন করতে হবে তার সাথে? নিমিষেই তুরার মনটা খারাপ হয়ে গেল। সে তো শুধু ঠোঁট লাল করা আইসক্রিমই খেতে চেয়েছিল। বাকিটা পথ তোরা আর কোনো শব্দও করেনি। কেন বলবে সে? কিছু বললেই তো যা তা শুনিয়ে দেবে লোকটা। দেখ ভাই, অত সব আমি বুঝি না। আমি তো কালা চশমা গানে ডান্স দিব, ব্যাস। আব্বে থাম, তুই কালা চশমা দে আর হলুদ চশমা দে, সেই তো ডান্স স্টেপ ভুলে গোলমাল করে দিবি। জাইমার কথায় প্রচন্ড ক্রুদ্ধ হয়ে রুহি তাকালো। আঙ্গুল দিয়ে নাক ঘষে বলল, ডোন্ট আন্ডার এস্টিমেট রুহি। এবার আমি সব ডান্স ভালো করে মনে রাখবো, প্রয়োজনে মুখস্থ করে গিলে খাবো, তাও কোনো ভুল হবে না। তুই প্রত্যেকবারই এই কথা বলে নাচার সময় স্টেপ ভুলে ঘাবলা করে ফেলিস রুহি। তনুর কথায় আরমান ওকে থামিয়ে দিয়ে বলল, তোর কালা চশমা দে আর তুই স্টেপ ঘুটে খেয়ে ফেল, ঠিক আছে? আমি তো ভাবির সাথে একটা রোমান্টিক গানে ডান্স দিবই দিব। কি বলেন ভাবি? বলেই তোরার দিকে তাকালে তোরা ভ্যাবাচাকা খেয়ে গেল। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ ডান্স? আমি? ইয়েস ভাবি, আপনি আমাদের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ভাবি, বড় ভাবি। আপনি না নাচলে এই বেচারা সিঙ্গেল দেবরের কি হবে বলুন? আরমানের ভনিতা করা দেখে জাইমা বলল, তোর ওভার অ্যাক্টিং বন্ধ কর। আমি কি বলি ভাবি, আর আহান ভাইয়ের একটা পারফরমেন্স হয়ে যাক, রোমান্টিক গানে দুজন নাচ হবে, দুর্দান্ত সিন, ওয়াও। এই না না, আমি রাজি, আমি তোমাদের সাথেই নাচতে রাজি। একদম হড়বড়িয়ে বলে ফেলল তোরা। সে কি না নাচবে ওই চল্লাদটার সাথে? অসম্ভব। ওই লোক নাচতে গেলে তো মিউজিকও পালাবে। সে তো শুধু পারবে গোমড়া মুখ চেহারা করে রাখতে আর তোরাকে বকতে। ওর সাথে নাচা মানে জেনে শুনে নিজেকে ফ্রিতে অপমান করার টিকিট পাওয়া। না না, তার চেয়ে এদের সাথে কিছু একটা করে নেচে দেবে। বাহ, আর কোনো কথা শুনবো না। ভাবি রাজি, ব্যাস, আর কি লাগে? কাল আমি ভাবির সাথে ঝাক্কাস একটা পারফরমেন্স দেব। তোরার ভাবনায় ছেদ ঘটিয়ে বলল আরমান। তোরা এবার পড়লো আরেক বিপাকে। এবার সে কি করবে? নাচের নটাও সে তো জানে না। ওই বজ্জাত লোকটার কাছ থেকে বাঁচতেই তো হ্যাঁ বলে দিল, কিন্তু এখন চুপচাপ হ্যাবলাকান্তের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে
ওদের সবার হৈ হুল্লোড় দেখছে, তাছাড়া আর কি করার। কাল যে আবার কোনো ঘাবলা করে ফেলবে না, এ ব্যাপারে এখন নিজেরই সন্দেহ হচ্ছে। ঘড়ির কাঁটা একের ঘরে ছুতে ঢং করে একটা অ্যালার্ম বেজে উঠল। সাথে আহানও চোখটা ঘুরিয়ে সময় দেখে নিল। এই দিয়ে চতুর্থবার ঘড়ির দিকে তাকালো সে। রাত 1টা বেজে গেল, অথচ এখন মেয়েটা ঘরে আসলো না। তখন বাড়ি ফেরার পর ওই যে দৌড়ে ঘরে ঢুকেছে, আর ভুলেও আহানের সামনে আসেনি এতক্ষণে। আহানের একবার বেশ অনুতপ্ত লাগলো তখন তোরার সাথে ওভাবে কথা বলার জন্য। তারপর ভাবলো, ঠিকই করেছে, ওর সাহস কি করে হলো আবারও মাহিদের সাথে ঘেঁষাঘেঁষি করার। তখন পার্লারে যাওয়ার সময়, গাড়ি থেকে নেমে হাঁটার সময় পাশে তোরাকে না দেখে এগিয়ে আসলেই মাহিদকে তোরার হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে মাথায় রক্ত চড়ে গেছে আহানের। সাহস কি করে হলো ওর? কি করে ধরলো তোরার হাত সে? রাগে নিজের মাথাটা ফেটে যাচ্ছিল আহানের। মাহিদকে তোরার পাশে একেবারেই সহ্য হচ্ছিল না তার, তাই মেজাজ খারাপ করে বকে দিয়েছে। কিন্তু এখন তোরার ঘরে না আসায় বেশ চিন্তা হচ্ছে। কয়েকবার বিছানায় গা এলিয়ে এপাশ ওপাশ করেও ঘুম আসেনি। ভাবনার মাঝেই খট করে শব্দ করে দরজার নবটা মোচড়ানোর শব্দে তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো তোরা ঘরে ঢুকলো। তোরাকে দেখে আহান কিছু একটা বলতে নিবে, তার আগে কোনো দিক না চেয়ে অসময়ে ঢুকে গেল তোরা। ওরা যাওয়ার পানে হা করে চেয়ে রইল আহান। মিনিট 5 পর অসমে দরজাটা খোলার শব্দে চোখ ফিরিয়ে নিয়ে হাতে রাখা বইয়ের দিকে মনোযোগ দিল। তোরা ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল কোনো দিকে না তাকিয়ে। আহান আর চোখে লক্ষ্য করছে তোরাকে, আর ভেতরে ভেতরে ফুঁসছে, মেয়েটার সাহস কত ভাবা যায়। এমন একটা ভাব করেছে যেন এই ঘরে কেউ নেই। কই, অন্যান্য দিন তো এসেই পক পক করে মাথা খেয়ে ফেলতো, স্বামী আপনার কিছু লাগবে, এটা লাগবে, এটা এনে দেবো, এসব বলে বলে। আর আজ কিনা ঘরেও তাকাচ্ছে না। বেশ কিছুক্ষণ পার হওয়ার পরেও তোরার কোনো হেলদোল নেই। সে আপন মনেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেনি করছে। ধপ করে হাতের বইটা বন্ধ করে দিল আহান। হুট করে মেজাজটা তার বিগড়ে গেল। খাট থেকে নেমে এসে তোরার পেছনে দাঁড়িয়ে বলল, মাহিদের সাথে তোমার কি সম্পর্ক? আচানক আহানের মুখ থেকে এমন উদ্ভট অনাকাঙ্ক্ষিত কথা শুনে তোরা প্রশ্নসূচক তাকিয়ে বলল, মানে? মানে মাহিদের সাথে তোমার কি এত? যখন না তখন দেখি ওর সাথেই হা হা হি হি করো, এত কিসের খোশ গল্প তোমার ওর সাথে? তোরা আহানের এমন বিভ্রান্তিকর কথা শুনে কিছু বলবে তার আগেই আহান আবারও বলে, শোনো, তোমাকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, মাহিদের আশেপাশেও ঘুরবে না, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আহানের এমন অভিব্যক্তি আর উল্টোপাল্টা কথার আগা মাথা না বোঝে তোরা বোকার মতো করে বলল, কিন্তু কেন? কারণ আমি বলেছি নেক্সট টাইম যেন আমি তোমাকে ওর ধারের কাছেও না দেখি। কিন্তু আহানের এবারের কথাকে পুরোপুরি অগ্রাহ্য করে তোরা ঘুরে বিছানার দিকে যেতে নিলেই আহান পেছন থেকে খপ করে ওর হাতটা ধরে ফেলল। তোরাকে নিজের দিকে ফিরিয়ে এক ধাক্কায় বিছানার উপরে ফেলে দিয়ে হাঁটুতে ভর দিয়ে তোরার উপরে ঝুঁকে তোরার 2 হাত বিছানার সাথে চেপে ধরে। আকস্মিক আক্রমণে তোরা বাক শব্দ হারিয়ে হতবিহ্বলতার চূড়ান্তে পৌঁছে গেছে। কিছু বুঝে ওঠার আগেই আহানকে নিজের ভীষণ কাছে আবিষ্কার করলো। তীক্ষ্ণ চোখ, খাড়া নাক, পুরু ঠোঁট আর গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়িতে সুদর্শন পুরুষকে সজ্ঞানে আরো একবার নিজের এত কাছে দেখে অযাচিত চিন্তা ভাবনায় মস্তিষ্কে নিরেট হয়ে গেল। নিজেকে সংযত চিত্তে কিছু বলতে নিবে তার আগেই আহান হিস হিসিয়ে বলল, তোমার সাহস কি করে হলো আমার কথার অগ্রাহ্য করার? এসে থেকে দেখছি আমাকে ইগনোর করতেছো। বেশি সাহস বেড়েছে তোমার মেয়ে, ডানা গজিয়েছে। ডানা কি করে ছেটে দিতে হয় তা ইরফান মাহমুদ আহান বেশ ভালো করেই জানে। দাঁতে দাঁত খিঁচিয়ে বলল আহান কথাগুলো। কথার সাথে আরেকটু ঝুঁকে আসায় দুজনের মধ্যবর্তী দূরত্ব হলো কিঞ্চিত ইঞ্চি সমান। নিজের শরীরের ওপর পুরুষালী ভরে তোরা সারা শরীর মিয়ে নিস্তেজ হয়ে গেছে। কথার সাথে আছড়ে পড়া আহানের উষ্ণ নিঃশ্বাস আর এতটা নৈকট্য
তোরার বক্ষ হৃদস্পন্দন বেগের গতানুগতিক ধারার উচ্চ মাত্রায় ব্যাঘাত ঘটিয়েছে। কণ্ঠনালীতে শব্দগুচ্ছ আটকা পড়েছে। সকল অস্থিরতা মনস্তাপ জুড়িয়ে জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে নিবে, তার আগেই আহান এক হাতের তর্জনী উঠিয়ে তোরার অধরের মাঝ বরাবর চেপে ধরে বলল, ইটস নট এ ওয়ার্ড। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোরা আরো কয়েক ধাপ থমকালো, পিটপিট করে তাকালো। অজান্তেই আহানের গভীর দৃষ্টির ফাঁদে জড়িয়ে গেল। মধ্যকার দূরত্ব একেবারেই ক্ষীণ। আহানের স্থূল দৃষ্টি হুট করে ক্রোধ আর ক্রোধ ছড়িয়ে কেমন অবাধ্য মলাটে ছেয়ে গেল। তুরার অধরের উপরে রাখা তর্জনী অবাধ্য বিচরণ শুরু করলো তুরার অধরের চতুর্দিকে অবিরাম। নিগাঢ় কৃষ্ণাভ নয়নে ঘোর লাগা দৃষ্টিতে তাকালো তুরার চোখে।